বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং শক্তি বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসাবে মাত্র কিছুদিন পূর্বেই অন্তর্বর্তী সরকার একটি বড় ঘোষণা দেয়। বাংলাদেশ সরকার নিশ্চিত করে চীন থেকে $2.2 বিলিয়ন খরচ করে প্রায় 20টির কাছাকাছি J-10C বিমান ক্রয় করা হবে। এছাড়াও ইতালি থেকে 10টি রাফায়েল যুদ্ধ বিমান এবং পাকিস্তান থেকে তাদের তৈরিকৃত যে JF-17 থান্ডার রয়েছে, এই যুদ্ধ বিমান ক্রয় করার প্রক্রিয়া পাইপলাইনে। এখন প্রশ্ন হলো, এই আধুনিক যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের বিমান বাহিনীতে যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর যে সংকট রয়েছে সেটা কি শেষ হয়ে যাবে? কখনোই নয়। ধরুন, একটি যুদ্ধ বিমান যত শক্তিশালী হোক না কেন, সে নিজে কিছু করতে পারে না। তাকে পরিচালনার জন্য দক্ষ এবং অভিজ্ঞ পাইলটের দরকার। যে বিমানগুলো বাংলাদেশে আসছে, এই বিমানগুলোর পরিচালনা বা প্রশিক্ষণের জন্য যেই ক্যাটাগরির আধুনিক প্রশিক্ষণ বিমান দরকার, সেটাই বাংলাদেশে এখনো নেই। দেখুন, আমরা যে আধুনিক যুদ্ধ বিমানগুলো ক্রয় করছি সবগুলোই হলো সুপারসনিক, মানে শব্দের থেকেও বেশি গতি। অথচ আমাদের বর্তমান যে ট্রেনার বিমানগুলো রয়েছে সবগুলোই হলো সাবসনিক বা শব্দের থেকেও কম। ঘন্টায় প্রায় 700 থেকে 800 কিলোমিটার গতি। এখন পাইলটদের আপনি প্রশিক্ষণ দেবেন ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার গতিতে, আর বাস্তবে যুদ্ধ বিমান ধরিয়ে দেবেন 2600 কিলোমিটার গতিতে। তাহলে এই উচ্চ গতির যুদ্ধ বিমানগুলো স্কুলের উপর বা বিভিন্ন ধরনের যে সকল সাধারণ আবাসিক ভবন রয়েছে সেখানে পড়তেই পারে, কারণ গতির সঙ্গে সমন্বয় করার অভিজ্ঞতা তাদের পূর্বে ছিল না। আরেকটু টেকনিক্যাল ভাবে বলি, দেখুন, রাশিয়া থেকে ইয়াক 130 আমরা ক্রয় করেছিলাম রাশিয়ার Su-35 যুদ্ধ বিমানের প্রশিক্ষণের জন্য। সেই বিমান আমরা ক্রয় করতে পারবো না, মানে ইয়াক 130 দিয়ে এখন চীনের যুদ্ধ বিমানের প্রশিক্ষণ হবে না। যদি আর একটু টেকনিক্যাল ভাবে বলি, যুদ্ধ বিমানের প্রশিক্ষণে লিডিং স্টেজে একটি ধাপ আছে যেখানে পাইলটরা বেসিক ট্রেনার, যেমন বাংলাদেশে যে K-8W রয়েছে সেখান থেকে অ্যাডভান্স ফাইটার যেমন J-10C তে যাওয়ার আগে উন্নত সিমুলেশন দরকার। দেখুন, J-10Cর মতো আধুনিক যুদ্ধ বিমানে উন্নত ফ্লাই বাই ওয়ার FBW সিস্টেম, ডিজিটাল এভিওনিক্স সিস্টেম এবং হাই স্পিড ম্যানুভারিং বিভিন্ন সিস্টেম আছে, যেটা ইয়াক 130 এবং K-8W যে ট্রেনার বিমান বাংলাদেশে আছে সেটা সিমুলেট করতে পারবে না। J-10Cর যে ডেল্টা উইং ডিজাইন এবং উচ্চ অ্যাঙ্গেল অফ অ্যাটাকের যে ম্যানুভারিং সিস্টেম রয়েছে, তার জন্য পাইলটদের আধুনিক সুপারসনিক যুদ্ধ বিমানের অভ্যাস দরকার। যে সুপারসনিক ট্রেনার বিমানই বাংলাদেশে নেই। J-10Cর গ্লাস ককপিট, হেড আপ ডিসপ্লে, হটাস, অ্যাক্টিভ ইলেকট্রনিক্স, স্ক্যান্ড এরে, এশা রাডারের মতো সিস্টেমগুলো শেখানোর জন্য একটি ম্যাচিং ট্রেনার দরকার। পুরনো ট্রেনারগুলো অ্যানালগ বেসিক ডিজিটাল সিস্টেম আছে, যেগুলো J-10Cর যে ডেটা ফিউশন এবং সেন্সর ইন্টিগ্রেটেড তার সঙ্গে সিমুলেট করতে পারবে না। চীন বারবার সতর্ক করে বলেছে J-10C এর এক্সপোর্ট ভার্সনে উন্নত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার স্যুট সিস্টেম আছে, যে ট্রেনিং সিমুলেট না করলে পাইলটরা যুদ্ধক্ষেত্রে অপ্রস্তুত থাকবে, কোনোভাবে সেটা ব্যবহার করতে পারবে না। সৌদি আরব, কুয়েত বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো শুধু আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করলেই হবে না, সেগুলো পরিচালনার জন্য দক্ষ পাইলট, খুবই দক্ষ পাইলট তৈরি করতে হবে। আর চীন ক্ষেত্রে J-10Cর সাথে সাথে বাংলাদেশকে একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের প্রশিক্ষণ বিমান অফার করেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে যুদ্ধ বিমানটির দৃশ্য দেখছেন, এই বিমানটির নাম হলো JL ফ্যালকন প্রোটোটাইপ। এর পূর্বে চীনের এই ভেরিয়েন্টের বিমানের মডেল নাম্বার হলো JL-10। এটি চীনের একটি গেম চেঞ্জার প্রশিক্ষণ বিমান। চীনের হোংডু L-15 ফ্যালকন একই সঙ্গে 4.5 জেনারেশন এবং 5th জেনারেশনের যে যুদ্ধ বিমান রয়েছে, বিশেষ করে চীনের যে J-20 এবং J-35 এর মতো যে যুদ্ধ বিমান রয়েছে, তার প্রশিক্ষণ সম্পূর্ণ করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর। চীনা বিমান বাহিনী এই যুদ্ধ বিমানটির L-15 বিমানটির প্রশিক্ষণ বিমানটির যে নেভাল ভার্সন রয়েছে, গতকালকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করেছে তাদের বিমানবাহী রণতরী থেকে, এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি গেম চেঞ্জার বিষয়। চীনা সরকার নিশ্চিত করেছে এই যুদ্ধ বিমানটিকে তারা শক্তিশালী লাইট অ্যাটাক যুদ্ধ বিমান হিসেবেও তৈরি করেছে। এটি তারা তাদের যে WS-17 ইঞ্জিন রয়েছে সেটা যুক্ত করার কারণে এর গতি হয়েছে মাক 1.4 বা ঘন্টায় 1728 কিলোমিটার।
2600 কিলোমিটার রেঞ্জে এটা চলাফেরা করতে পারে। 3500 কেজি বা 3.5 টন ওজনের বিভিন্ন মিসাইল এবং বিভিন্ন বোমাও এটা বহন করতে পারে। মানে বাংলাদেশের একটি শক্তিশালী যুদ্ধ বিমান হিসাবেও এটাকে আপনি ভাবতে পারেন। যে এই যুদ্ধ বিমানটি চীন এমন ভাবে ডিজাইন এবং তৈরি করেছে, আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যত প্রশিক্ষণ রয়েছে এই বিমান দিয়ে করা সম্ভব। মানে বাংলাদেশের জন্য যদি আপনি এই জে-10সি এর জন্য এটা প্রশিক্ষণ নেয় কোনো পাইলট, তাহলে ভবিষ্যতে চীন থেকে যদি জে-35 যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে সেটা যদি বাংলাদেশ ক্রয় করার সুযোগ পায়, তাহলে আমাদের পাইলটদের নতুন করে আর প্রশিক্ষণ নিতে হবে না। 4.5 জেনারেশনের প্রশিক্ষণের পাশাপাশি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের যে প্রশিক্ষণ একই ক্ষেত্রে হয়ে যাবে। এছাড়াও বাংলাদেশে যে নতুন কিল চেইন যুক্ত করার কথা বলা হচ্ছে, রাডার সিস্টেম এবং বিভিন্ন এভিয়নিক্স সিস্টেম একসঙ্গে যুক্ত হয়ে জে-10সি কে তথ্য সরবরাহ করবে এবং নিখুঁতভাবে যুদ্ধ বিমান পর্যবেক্ষণ করে শনাক্ত করে সেটা হিট করবে। সেই যে প্রশিক্ষণ রয়েছে ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের তথ্য একত্রিত করা, সেটাও কিন্তু এই জে-15 যে বিমান রয়েছে সেটা করতে পারবে। বাংলাদেশের কোনো ট্রেনিং বিমান এই ধরনের অ্যাডভান্স ট্রেনিং কোনোভাবেই করতে পারে না। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ চীনের সঙ্গে $2.2 বিলিয়ন 20টি জে-10সি যুদ্ধ বিমান ক্রয় করার চুক্তি করেছে। $60 মিলিয়ন করে 20টি যুদ্ধ বিমানের মূল্য হলো $1.2 বিলিয়ন। বাকি $1 বিলিয়ন প্রশিক্ষণ এবং লজিস্টিক সাপোর্ট বা কিল চেনের অংশ হিসাবে আসবে। চীন তাদের এই জে-15 যে আধুনিক প্রশিক্ষণ বিমান রয়েছে সেটা বাংলাদেশকে অফার করেছে। যে প্রশিক্ষণ একবার নেবেন, তবে পাইলট প্রস্তুত থাকবে 20 বছরের জন্য। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শক্তিশালী বিমান শক্তি হলো সংযুক্ত আরব আমিরাত। হিসাব বলছে তাদের দেশে অন্তত পক্ষে 334টি বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান আছে। এর মধ্যে 55টি হলো F-16, প্রায় 44টির কাছাকাছি রয়েছে মিরাজ 2000 এবং নতুন করে তারা ডাসাল্ট রাফেল এভিয়েশন থেকে প্রায় 80টি রাফেল যুদ্ধ বিমান অর্ডার করেছে। মানে কোনোভাবেই তারা চীনের যুদ্ধ বিমান কোনোভাবেই পরিচালনা করে না। তারপরও অ্যাডভান্স এই পশ্চিমা বিশ্বের যুদ্ধ বিমানের প্রশিক্ষণের জন্য তারা চীনের যুদ্ধ বিমান বেছে নিয়েছে। দেখুন, সংযুক্ত আরব আমিরাতের কাছে পয়সার কিন্তু কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে অর্থ আছে। চাইলেই পশ্চিমা বিশ্বের বড় বড় দেশ থেকে তারা আধুনিক অনেক ট্রেনার বিমান 80-90 মিলিয়ন ডলার খরচ করে ক্রয় করতে পারত। তবে এই ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের প্রস্তুতির অংশ হিসাবে চীন থেকে 32টি L-15 যেই ট্রেনার প্লেন রয়েছে সেটা ক্রয় করার অর্ডার দিয়েছে। এবং যেমনটা জানা যায় অলরেডি 6টি বিমান তারা ডেলিভারি হাতে পেয়েছে। পরিষ্কারভাবে সমীকরণটা আর বুঝিয়ে বলার কোনো ধরনের কারণ নেই। সংযুক্ত আরব আমিরাত তাদের পাইলটদের পঞ্চম প্রজন্মের বিমানের জন্য প্রস্তুত করছে, যার জন্য চীনের L-15 যুদ্ধ বিমানের কোনো বিকল্প নেই। এটি সব থেকে ভালো, কারণ এটি এতটাই আধুনিকভাবে চীন সুসজ্জিত করেছে। আর এই জন্যই সংযুক্ত আরব আমিরাত আমেরিকার প্রভাব বলয়ে থাকা একটি দেশ চীন থেকে এই বিমান ক্রয় করেছে। দেখুন, সুযোগ সবসময় আসে না। চীন এখন অফার করছে, চীন বিমান দিতে চায়, প্রশিক্ষণ দিতে চায়। বাংলাদেশের এই সুযোগ নিয়ে নেওয়া উচিত, কারণ হয়তো তুরস্কের মতো পরবর্তী সময়ে আমাদেরও কিন্তু পস্তাতে হবে। 1980-র দশকে যখন ইউরোফাইটার টাইফুনের প্রকল্প থেকে ফ্রান্স বেরিয়ে যায়, তখন জার্মানি, যুক্তরাজ্য এবং ইতালি এই প্রকল্পে সরাসরি তুরস্ককে অফার করেছিল যে এই প্রকল্পে যুক্ত হন। যুক্তরাষ্ট্রের কারণে তুরস্ক ওই প্রস্তাব থেকে বেরিয়ে আসে এবং তারা F-16 যুদ্ধ বিমান ক্রয় করে। আজকে এই F-16 যুদ্ধ বিমান তুরস্কের গলার কাটা। এগুলোর যে যন্ত্রাংশ সেগুলো যুক্তরাষ্ট্র সাপ্লাই দিচ্ছে না। 2000 সালের দিকেও ইউরোফাইটার টাইফুন যখন প্রথম প্রকাশ্যে আসে, তখনও এই দেশগুলো তুরস্ককে আবার অফার করেছিল যে এখন তো তৈরি হয়ে গেছে, এখন এই প্রকল্পে অংশগ্রহণ করুন, আপনাকে উৎপাদকের লাইসেন্স হিসাবে তৈরির সকল যন্ত্রাংশ প্রযুক্তি হস্তান্তর করব। তুরস্ক তখনও কিন্তু যুক্ত হয়নি। যে ইউরোফাইটার টাইফুন তুরস্ক নিজে তৈরি করে মালিক হতে পারত, সেই ইউরোফাইটার টাইফুন আজকে তুরস্ক এই 4টি দেশ থেকে 40টি ক্রয় করছে তাদের অনুমতি হাত জোড়াজুড়ি করে নিয়ে। সুতরাং সময় কারোর জন্য অপেক্ষা করে না। চীন যে অফার করেছে সেটা বাংলাদেশের ভবিষ্যৎ বিবেচনায় অবশ্যই এগ্রি করা উচিত। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।